অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম জেনেটিক্স ও প্রাণী প্রজনন, জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং, কোর্স কোড 233105। এই কোর্সের আজকে আমি দেখাবো সপ্তম অধ্যায় মাল্টিপল অ্যালিল ও সিউডো অ্যালিল। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে সিকিউ থেকে প্রচুর প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন প্লাস 10 মার্কসের যে প্রশ্ন সেই সব প্রশ্ন এখান থেকে থাকে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেই হিসাবে এটা ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তো প্রথমে আসি হচ্ছে মাল্টিপল অ্যালিল নিয়ে। মাল্টিপল শব্দের অর্থই কিন্তু অনেক। এখন এই অনেকের ক্ষেত্রে আমরা অ্যালিল বিষয়টা যদি প্রথমে আসি, আমরা জানি যে হোমোলোগাস মানে একই জোড়ার যে দুটো ক্রোমোজোম থাকবে সেই ক্রোমোজোমের নির্দিষ্ট একটা স্থান অর্থাৎ লোকাসে যেই জিনটা থাকে, যেই জোড়াই থাকে, এই জোড়ার একজনকে আরেকজনের অ্যালিল বলা হয়। তো এক্ষেত্রে আমরা বলবো কি হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে যদি বলেছি দুইটা অ্যালিল থাকে, কিন্তু মাল্টিপল মানে দুইয়ের অধিক থাকতে হবে এবং সেক্ষেত্রে মিনিমাম 3টা থাকতে হবে, অর্থাৎ 3 বা ততোধিক। এই সংজ্ঞাটা প্রচুর আসে 1 মার্কসের কোশ্চেন হিসাবে, কিন্তু তোমরা ভুল লেখো, তোমরা লেখো 2 বা ততোধিক। 2টা মিনিমাম মানে হচ্ছে সেটা নর্মাল অ্যালিল, কিন্তু মাল্টিপল হতে হলে অবশ্যই মিনিমাম 3টা হইতে হবে এবং তার বেশি হইতে হবে। এর জন্য আমরা তখন তাকে বলবো হচ্ছে মাল্টিপল অ্যালিল। তো আমরা নর্মালি যদি দেখি, এখানে দেখলাম যে এইটা একটা অ্যালিল আছে, এইটা একটা অ্যালিল আছে। তো এই যে এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এই নির্দিষ্ট লোকাস, এই লোকাসে ধরলাম সাধারণত থাকে এই একটা অ্যালিল, এই একটা অ্যালিল, কি এইটা হচ্ছে দুইটা অ্যালিল, এইটা আর এইটা। বাট আমরা যখন মাল্টিপল অ্যালিলের কথা বলবো তখন এখানে মিনিমাম 3টা থাকতে হবে। যেহেতু এখানে 3টা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সাধারণত ডিফারেন্ট লেটার ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা এ, বি, সি এরকম ডিফারেন্ট লেটার ব্যবহার করে থাকি। তো মাল্টিপল অ্যালিল কি এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে যদি এরকম হয় যে মিনিমাম ওই লোকাসে 3টা বা তার বেশি অ্যালিল থাকে, তখন আমরা তাকে বলবো মাল্টিপল অ্যালিল। 1 মার্কসের কোশ্চেন প্লাস যেই 4 মার্কসের যে কোশ্চেন থাকে সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, মাল্টিপল অ্যালিল কি, এর বৈশিষ্ট্য লিখো। তো এখন আমরা বৈশিষ্ট্যটা দেখি, ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে অনেক কিছুই পরবর্তীতে সহজ মনে হবে। তো এক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট সংজ্ঞা থেকে অনেক কিছু চলে আসবে বৈশিষ্ট্য। অবশ্যই হোমোলোগাস ক্রোমোজোম হতে হবে, নির্দিষ্ট লোকাস হতে হবে। আচ্ছা, একই ধরনের ফিনোটাইপিক বৈশিষ্ট্য, একই ধরনের অর্থাৎ যে বৈশিষ্ট্য থাকবে, যেমন আমি যদি বলি আমার গায়ের রঙের জন্য দায়ী যিনি, যে আমরা বলি ফর্সা বা কালো বা আরেকটু কালো, হালকা বিভিন্ন শেড, এটা অবশ্য মাল্টিপল অ্যালিলের উদাহরণ না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এই ক্ষেত্রে এরকম হতে পারে যে একই বৈশিষ্ট্যের জন্য অনেকগুলা অ্যালিল দায়ী থাকবে, তখন ক্ষেত্রে আমরা বলবো যে একটা বৈশিষ্ট্যের জন্য অনেকগুলা অ্যালিল থাকবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কোনো ধরনের ক্রসিং ওভার ঘটে না। তো এইটা কীরকম, আমরা যদি এইটা হচ্ছে ক্রোমোজোম ধরি, তো এইটা একটা লোকাস, এইটা একটা লোকাস। তো এই যে ক্রসিং ওভার হয় কীরকম, এই অংশটুকু কেটে এই পাশে যায়, এই অংশ এই পাশে আসে, তাহলে এখানে যদি জিন থাকে সেই জিনটা এখানে আসতে পারে, এখানকার জিন এখানে যেতে পারে, বা অ্যালিলের ক্ষেত্রে। কিন্তু যখন সমান জায়গায় আসে তখন কি এ এই পাশে আসে, এ এই পাশে আসে, তার মানে কিন্তু এদের ভেতরে ক্রসিং ওভার হয় না। ক্রসিং ওভার হলে সেক্ষেত্রে একটা নতুন কম্বিনেশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা তৈরি হবে না। যেমন এখানে ধরলাম এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, এখানেও ছোট হাতের সি যদি থাকে এরকম হতে পারে। তো ক্রসিং ওভার হলে এরকম হতে পারে বি আর সি একসাথে ছিল, সেটা ক্রসিং ওভারে এ আর সি একসাথে এসে গিয়েছে আর এই পাশেরটা এই পাশে চলে গিয়েছে। কিন্তু যদি এরা মাল্টিপল অ্যালিল হয়, যেমন এ বি সি এরা, তাহলে কখনোই এ সি এর সাথে বা এর সাথে এভাবে একই ক্রোমোজোমে আসবে না। অর্থাৎ লোকাস যেহেতু একই থাকে এজন্য এক্ষেত্রে এদের ক্রসিং ওভারটা হয় না।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা যেটা দেখব 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে এইটা তোমরা অনেক সময় বুঝো না, যার কারণে বৈশিষ্ট্যটা লিখতে ভুল করো। বইয়ে যেভাবে আছে ভাষাগত কারণে তোমাদের এটা ভুল হয়ে যায়। এই পয়েন্টটা আমরা মনে রাখবো যে বন্য টাইপ বৈশিষ্ট্যের অ্যালিল অন্যান্য মিউটেন্ট অ্যালিলের উপর প্রকট। বন্য টাইপ, এখন মিউটেন্ট কি বলা হয়েছে আর বন্যটা কি? তো বন্য হচ্ছে যেই বৈশিষ্ট্যটা একেবারে আদি থেকেই প্রকট, প্রথম থেকেই প্রকট, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াইল্ড টাইপ বা বন্য টাইপ। আর মিউটেন্ট টাইপ হচ্ছে যে সাধারণত যে কোনো জিনের জন্য এক জোড়া অ্যালিল থাকে। এখন তিন, আমরা বলেছি মাল্টিপলের ক্ষেত্রে মিনিমাম 3টা হতে হবে। তাহলে 3 নাম্বারটা যখন আসবে তখন সেটা কি হয়ে যাবে? মিউটেন্ট হয়ে যাবে। ধরো এখানে বড় হাতের এ ছিল, এখানে ছোট হাতের এ আছে। এখন তাহলে মিউটেন্ট যদি হয় তাহলে সেটা বি হতে হবে, আরও যদি হয় তাহলে সি হতে হবে, আরও যদি হয় তাহলে ডি। এই সব অ্যালিল এখানে থাকতে পারে, বি, সি, এভাবে পর্যায়ক্রমে। এগুলোকে আমরা বলছি হচ্ছে মিউটেন্ট। এখন এই যে যেটা হচ্ছে প্রকট অ্যালিল বা ওয়াইল্ড টাইপ অ্যালিল, এ যদি কালো রং হয় তাহলে এর সাথে এইটা ধরলাম একটা হচ্ছে বিতে হচ্ছে সাদা, আর হচ্ছে সিতে হচ্ছে নীল, আর ডিতে হচ্ছে গোলাপি। তাহলে কালো, সাদা, নীল, গোলাপি 4টা রঙের ক্ষেত্রে আমরা বললাম যে কালো আর সাদাটা হচ্ছে একদম প্রথমে আমার যেটা ছিল, প্রথম যে বৈশিষ্ট্যটা সেইটা। এখন পরবর্তীতে আমার যদি আসে যেই আরও যেই মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে আমরা যখন পেলাম তখন বললাম নীল আসছে আর হচ্ছে গোলাপি আসছে। তো এই যে কালো রঙটা বা এই যে নীল রঙটা কে আগে আসছে, সেইটার ক্ষেত্রে কালো রং যেই আসুক না কেন, সেক্ষেত্রে কালো রংটা মানে কালো রঙের জিন অ্যালিল থাকলে সেই বৈশিষ্ট্যটাই সবসময় প্রকাশ পাবে। অর্থাৎ বন্য টাইপের অ্যালিল যেটা থাকবে সে অন্য অন্য অ্যালিলের উপরে প্রকট হবে। প্রকট মানেই হচ্ছে তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা হবে যে বন্য টাইপের যে বৈশিষ্ট্যটা আছে সেটাই কিন্তু শুধু প্রকাশ পাবে, মিউটেন্টের অ্যালিল থাকা সত্ত্বেও তার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। আরেকটা বিষয় এইটা যদি বুঝি তাহলে আরেকটা বিষয় সেটা হচ্ছে পর্যায়ক্রমিক প্রকটতা দেখা যায়। তো এক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে বলবো যে আমরা বললাম যে সাদা কালো রংটা হচ্ছে প্রকট আর এর জন্য প্রচ্ছন্ন রংটা ছিল হচ্ছে সাদা। এখন এ হচ্ছে প্রকট, এ হচ্ছে প্রচ্ছন্ন। এটা হচ্ছে আমার একদম প্রধান যেই আমরা কাজ করি যেইভাবে সেইটা। এর ভেতর আমরা মিউটেন্ট পেলাম হচ্ছে 2টা রং বলেছি, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে গোলাপি। তো নীল আর গোলাপি এই 2টা রং যেহেতু মিউটেন্ট এসেছে, এখন বলা হচ্ছে পর্যায়ক্রমিক প্রকটতা দেখা যাবে। তাহলে সবার প্রথমে এ হচ্ছে প্রকট আর এ হচ্ছে 4 নাম্বার প্রচ্ছন্ন, যেহেতু সবার শেষে থাকবে। নীল আর গোলাপির মধ্যে দেখলাম যে আগে মিউটেন্ট যেটা আছে সেটা হচ্ছে 2 নাম্বার নীল আর 3 নাম্বার হচ্ছে গোলাপি। তো এক্ষেত্রে পর্যায়ক্রমিক প্রকটতা কেমন দেখাবে? যে কালোর সাথে 3 জনের যেই থাকুক না কেন কালোই প্রকাশ পাবে, নীলের সাথে বাকি যেই 2 জন থাকুক নীলই প্রকাশ পাবে, গোলাপির সাথে সাদা থাকলে গোলাপি প্রকাশ পাবে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো সবসময় আমরা জানি যে শুধু তার অ্যালিল না থাকলে, হোমোজাইগাস না থাকলে প্রকাশ পায় না। অন্য ক্ষেত্রে যে অ্যালিলই থাকুক না কেন সেক্ষেত্রে পর্যায়ক্রমিক প্রকটতা দেখা দিবে। আমরা একটা উদাহরণ দেখব এক্ষেত্রে খরগোশের লোমের রঙের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আরেকটু ক্লিয়ার হতে পারবো বলে আশা করি। আচ্ছা, এবার আসি হচ্ছে 2টা মিউটেন্টের ক্রসে কখনোই বন্য টাইপ প্রকাশ পায় না। সেটা কীরকম? এই যে আমরা বললাম নীল আর গোলাপি, এর যদি আমরা ক্রস ঘটাই তাহলে কখনোই আমার কালো রং আসবে না। নীল আর গোলাপির যদি ক্রস ঘটাই কখনোই কালো রং আসবে না। অর্থাৎ 2টা এখানে নীল রং আর কালো রং কিন্তু এই গোলাপি রংটা ছিল হচ্ছে মিউটেন্ট। তাহলে এদের ভিতরে যদি ক্রস ঘটায় তাহলে কখনোই আমার বন্য টাইপ প্রকাশ পাবে না। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে এর সাথে আমার যে সিউডো অ্যালিল আছে এর
যে বৈশিষ্ট্য সাধারণত ওইটা তার বিপরীত বৈশিষ্ট্যের হয়ে থাকে। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসে মাল্টিপল অ্যালিল এবং সিউডো অ্যালিলের পার্থক্য করো। তাহলে এইটা যদি আমরা ভালো বুঝি তাহলে ওইটা অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে এবং আমরা পার্থক্যটা সুন্দর করে লিখতে পারবো। এখন আসি হচ্ছে এই যে আমরা উদাহরণ মাল্টিপল অ্যালিলের অনেক উদাহরণ আছে, তার ভেতরে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খরগোশের গায়ের রঙের ক্ষেত্রে একটা উদাহরণ আমরা দেখি। এক্ষেত্রে 4টা কালার, অ্যাগুইটি, চিনচিলা, হিমালয়ানীয় আর হচ্ছে অ্যালবিনো। এর ক্ষেত্রে অ্যাগুইটি এটা হচ্ছে ধূসর একটা রং, এটা হচ্ছে প্রকট। এর এর ক্ষেত্রে আমরা অ্যালিলটা হচ্ছে বড় হাতের সি, ছোট হাতের না, বড় হাতের সি। তাহলে যখনই বড় হাতের সি থাকবে তখনই সেটা প্রকট বৈশিষ্ট্য হবে, এবং আর কি আছে না আছে সেটা আমার দেখার দরকার নেই, সে হবে কিন্তু অ্যাকুইটি বা ধূসর কালার। সেকেন্ড মিউটেন্টটা হচ্ছে চিনসিলা, এবং সেক্ষেত্রে আমরা সিটাকে রাখবো এবং উপরে সুপারস্ক্রিপ্ট হিসাবে এই যে চিনসিলার সি এইচটা ব্যবহার করব। তো আমরা প্রথমেই দেখব যে সি এইচ, এই সি বাদে বড় হাতের সি থাকলে তো সেই প্রকাশ পাবে, যেহেতু বড় হাতের সি নাই সেক্ষেত্রে এখানে আমরা দেখব যে এক্ষেত্রে কি প্রকাশ পেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিনচিলা প্রকাশ পাবে এবং এ হচ্ছে কি থাকবে হিমালয়ান, যে আদার্স দুইটা বৈশিষ্ট্য আছে হিমালয়ান আর অ্যালবিনো। অ্যালবিনো মানে হচ্ছে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে এই দুইটার উপরে সে প্রকার থাকবে, মানে সে থাকলেই প্রকাশ পাবে। এখন আসি হিমালয়ান, শুধু সি এর উপরে এইচ, সি এইচ এর চিনচিলা ছিল আর শুধু এইচ হিমালয়ানের এইচ। তো এক্ষেত্রে সিএইচ যদি থাকে সেক্ষেত্রে অ্যালবিনো এটার উপর, মানে অ্যালবিনো তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সে তো সবার জন্যই, সবার কাছে সবাই তার উপরে প্রকট থাকবে, তাহলে তার জিন থাকলে অন্য যেই জিনটাই থাকবে সেটাই প্রকাশ পাবে। আর অ্যালবিনো এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতে এটা প্রকাশ পায়। এই অংশটুকু যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তোমার বৈশিষ্ট্য, যেটা আমি বললাম যে পর্যায়ক্রমিক প্রকটতা দেখা যায়, বন্য টাইপ অন্য অন্য মিউটেন্টের উপরে প্রকট থাকে, সেটা খুব সহজে বুঝতে পারবা। তো আমরা একটু দেখি কালারগুলা। এটা হচ্ছে অ্যাগুইটি বা ধূসর, এটা হচ্ছে হিমালয়ান, চিনচিলা, এটা হচ্ছে হিমালয়ান, আর এটা হচ্ছে অ্যালবিনো। তো ধূসর কালার এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে চিনচিলা, চিনচিলার ক্ষেত্রে কি হবে, এটা একটু কালো সাদা মিক্সড থাকবে। আর হিমালয়ানের ক্ষেত্রে এর কানের অংশ, মুখের অংশ আর পায়ের অংশ এই 3 জায়গায় পিওর কালো থাকবে আর বাকি অংশ সাদা থাকে। যেইটা হচ্ছে অ্যালবিনো, অ্যালবিনোর ক্ষেত্রে সবসময় আমরা অ্যালবিনো সাদা হয়, কিন্তু সাদার ভেতরে সাদা আর অ্যালবিনোর মধ্যেও পার্থক্য আছে। সেটা হচ্ছে যাদের অ্যালবিনিজম থাকে তাদের দেহে মেলানিন তৈরির ক্ষমতা থাকে না, অর্থাৎ মেলানিন রং প্রডিউস করে এবং সেটা সাধারণত কালো রঙের ক্ষেত্রে আমরা বলে থাকি। তো এদের ক্ষেত্রে সেই কালো রংটাও তারা প্রকাশ করতে পারে না, যেহেতু মেলানিন ঘাটতি থাকে, মেলানিন তৈরি করতে পারে না। তো আমরা সাধারণত দেখি যে কোনো প্রাণী সাদা হলেও তার চোখের কালারটা, আইরিশের কালারটা হয় হচ্ছে কালো। কিন্তু অ্যালবিনিজম যাদের থাকবে তাদের ক্ষেত্রে আমরা দেখব তাদের চোখের আইরিশের রংটা হবে হচ্ছে হালকা গোলাপি বা রেডিশ। এই যে এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে ব্ল্যাক, দুইটাই বড় হাতের সি আছে, মানে বড় হাতের সি থাকলেই সে প্রকট। এটা হচ্ছে চিনচিলা, এই যে সিএইচ জিনোটাইপ, এটা হচ্ছে হিমালয়ান, এটা হচ্ছে জিনোটাইপ, আর অ্যালবিনোম চোখের কালারটা দেখতে পাচ্ছি আমরা গোলাপি হবে এবং দুইটাই ছোট হাতের সি হতে হবে। তো এক্ষেত্রে যেটার সাথে তুমি যে কোনোটার সাথে যে কোনোটা ক্রস করাও না কেন, দেখবা যে সবসময় আমি যে অর্ডারটা আগের পেজে দেখালাম ওই অর্ডারটা আছে কিনা। প্রথমেই খুঁজবো বড় হাতের সি আছে কিনা, বড় হাতের সি থাকলে সে হচ্ছে ব্ল্যাক হবে, অন্য কে আছে না আছে এটা দেখার কোনো আর দরকার হয় না। এরপরের যেটা দেখবা বড় হাতের সি এইচ আছে কিনা, যদি এটা থাকে তাহলে চিনচিলা, আর বাকি যাই থাকুক না কেন বড় হাতের সি যদি অ্যাবসেন্ট থাকে তখন কিন্তু। এরপরে আমরা দেখব যে শুধু এইচ, বড় হাতের সিও নাই, বড় সি এইচও নাই, শুধু এইচ আছে, তাহলে অবশ্যই সেটা হিমালয়ান হবে। আর যখন কোনোটাই থাকবে না বাকি তিনটা তখনই শুধুমাত্র অ্যালবিনো হবে। এটা অনেক সময় আসে যে খরগোশের গায়ের লোমের রঙের ক্ষেত্রে মাল্টিপল অ্যালিল ব্যাখ্যার যে বিষয়টা, তখন দু একটা ক্রস করে এটা দেখানো যায়।
এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হিউম্যান দেহের ক্ষেত্রে মাল্টিপল অ্যালিল, সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপও কিন্তু মানুষের মাল্টিপল অ্যালিলের কারণেই হয়ে থাকে। তো প্রথমে ব্লাড গ্রুপ সম্পর্কে একটু আমরা জানি। ব্লাড গ্রুপ কি, এটা তোমাদের ব্যবহারিকেও আছে থার্ড ইয়ারে, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো তুমি যদি এখানে এইটা শিখে ফেলো তাহলে তোমার প্র্যাকটিক্যালটাও একসাথে হয়ে যাবে। তো ব্লাড গ্রুপিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দুটো বিষয় খুব ক্লিয়ার বুঝতে হবে। একটা হচ্ছে অ্যান্টিজেন আর একটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন হচ্ছে ভাইরাস হতে পারে, আমরা শুধু ভাইরাস বলি না, যে কোনো কেমিক্যাল উপাদান হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো জিনিস হতে হবে। কিন্তু সেটা কি হতে হবে? অবশ্যই ওই ব্যক্তির দেহের নিজস্ব উপাদানের বাইরের কোনো উপাদান হতে হবে। একই জিনিস কিন্তু কারোর জন্য অ্যান্টিজেন, কারোর জন্য অ্যান্টিজেন না। অর্থাৎ এই যে আমি জন্মগতভাবে যদি আমার কোনো ভাইরাস আমার শরীরে থাকে বা কোনো কেমিক্যাল উপাদান আমার শরীরে থাকে কিন্তু অন্যের দেহে নাই, তাহলে ওই কেমিক্যালটা কিন্তু আমার জন্য অ্যান্টিজেন না। বাট অন্যের দেহে নাই, তার দেহে যদি ওই জিনিসটা ঢোকার পরে তার দেহ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে অ্যান্টিজেনের বিরুদ্ধে কি তৈরি হতে হবে? অ্যান্টিবডি তৈরি হতে হবে। তখন আমরা ওই উপাদানটাকে বলবো হচ্ছে অ্যান্টিজেন। অর্থাৎ বহিরাগত যে কোনো উপাদান যার বিরুদ্ধে শরীরে ইমিউনিটি সিস্টেমটা সক্রিয় হবে, সেই উপাদানটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিজেন। একই অ্যান্টিজেন কারোর জন্য অ্যান্টিজেন হিসাবে কাজ করবে, কারোর জন্য অ্যান্টিজেন হিসাবে কাজ করবে না। একটু উদাহরণ বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই বেগুন খাই, বলি অনেকের বেগুনে অ্যালার্জি আছে, কারণ কারোর আবার নাও থাকতে পারে। একই বেগুন রান্না করার পরে একজন খেলে তার অ্যালার্জি হচ্ছে, একজন খেলে তার অ্যালার্জি হচ্ছে না। অর্থাৎ ওই বেগুনের মধ্যে এমন কোনো কেমিক্যাল কম্পোনেন্টস আছে যেটা হচ্ছে যার দেহে কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না, সেই কম্পোনেন্টসটা অলরেডি তার দেহে হয়তো জন্মগতভাবে আছে দেখে সে এর বিরুদ্ধে কোনো ধরনের ইমিউনিটি সিস্টেম সক্রিয় করছে না, ফলে তার দেহে এ ধরনের রিয়াকশন হচ্ছে না। অর্থাৎ ওই উপাদানটা তার জন্য অ্যান্টিজেন না। কিন্তু ওই একই উপাদান যার দেহে রিয়াকশন দেখাচ্ছে তার জন্য অ্যান্টিজেন, বিকজ তার দেহের ইমিউনিটি সিস্টেম এই উপাদানের বিরুদ্ধে কাজ করেছে এবং তার দেহে অ্যালার্জেটিক রিয়াকশন দেখিয়েছে। আমরা তাহলে মোটামুটি বুঝলাম যে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে হচ্ছে অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিজেনটা হচ্ছে চোর, এবং চোরকে মারার জন্য আমরা বা ধরার জন্য আমরা ব্যবহার করি পুলিশ। অর্থাৎ অ্যান্টিবডিটা হচ্ছে পুলিশের ন্যায় কাজ করে। তাহলে দুটো উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনটা অ্যান্টিজেন এবং কোনটা অ্যান্টিবডি। এই অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের ব্লাড গ্রুপিংটা করা হয়ে থাকে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বংশগতভাবে, অর্থাৎ একেবারে জন্মগতভাবে এমন কিছু অ্যান্টিজেন, এবং সেটা কি ধরনের? প্রোটিন ধর্মী পদার্থ কোথায় থাকবে? রক্তের লোহিত কণিকার এবং প্লাজমা মেমব্রেনের। লোহিত কণিকার অর্থাৎ এটা যদি লোহিত কণিকা হয়, এইটা তার মেমব্রেন। এই মেমব্রেনে ওই ধরনের উপাদান, ওই অ্যান্টিজেন যেটা প্রোটিন ধর্মী একটা উপাদান, সেটা আছে কি নাই তার উপরে ভিত্তি করে রক্তের যে শ্রেণী বিভাগ করা হয় তাকে আমরা বলবো হচ্ছে ব্লাড গ্রুপ। অর্থাৎ ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টিজেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যান্টিজেন আছে কি নাই তার উপরে ডিপেন্ড করে রক্তের গ্রুপ করা হয়ে থাকে। তো কার্ল ল্যান্ডস্টেইনার সর্বপ্রথম এইটা আবিষ্কার করেন, এবং মানবদেহে এই এই এরকম 400 ধরনের অ্যান্টিজেন আছে, তার মধ্যে 30টি এখনো পর্যন্ত জানা গিয়েছে, এবং 21 ধরনের ব্লাড গ্রুপ আছে। বাট আমরা 21 ধরনের ব্লাড গ্রুপ পড়ি না, আমরা খুব সীমিত কিছু সম্পর্কে এখানে জানবো। তার মধ্যে এবিও ব্লাড গ্রুপ, যেটা মোস্ট কমন এবং পরিচিত, এবং এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে। বোম্বে ফিনোটাইপ, গোল্ডেন ফিনোটাইপ। বোম্বে ফিনোটাইপ এবং গোল্ডেন ফিনোটাইপ সম্পর্কে আমরা হালকা একটু জানার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে আসি হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির যে কথাটা বলেছি। দুই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এ বিও ব্লাড গ্রুপটা করা হয়ে থাকে। তো অ্যান্টিজেন এ আর অ্যান্টিজেন বি, যার দেহে যেই অ্যান্টিজেন থাকবে তার ব্লাড গ্রুপটা হবে সেইটা। আবারও বলছি, যার
দেহে যেই ধরনের অ্যান্টিজেন থাকবে তার ব্লাড গ্রুপটা হবে সেইটা। অর্থাৎ যার ব্লাড গ্রুপ এ তার দেহে এ অ্যান্টিজেন আছে, যার ব্লাড গ্রুপ বি তার দেহে বি অ্যান্টিজেন আছে, যার ব্লাড গ্রুপ এ বি তার দেহে দুই ধরনেরই অ্যান্টিজেন আছে। অর্থাৎ এ এবং বি দুই ধরনের অ্যান্টিজেন থাকে। বাট যার ব্লাড গ্রুপ ও তার কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না। এখানে ও সব মাথায় রাখবো, জিরো জিরো মানে কিছুই না। তাহলে জিরো থেকে আসছে হচ্ছে ও, এই ধরনের ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তার গায়ে নীল রঙের কিছু উপাদান আছে, অর্থাৎ হচ্ছে এই প্লাজমা মেমব্রেনে এ অ্যান্টিজেন আছে, এজন্য এটা গ্রুপ হচ্ছে এ ব্লাড গ্রুপ। এটার ক্ষেত্রে আমরা বি অ্যান্টিজেন দেখতে পাচ্ছি, বি ব্লাড গ্রুপ। এক্ষেত্রে দুই ধরনেরই অ্যান্টিজেন দেখতে পাচ্ছি, এজন্য এ বি ব্লাড গ্রুপ। আর এক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিজেন নাই, মানে এ হচ্ছে ও ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের অ্যান্টিজেনের পাশাপাশি আরেকটা উপাদান খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যান্টিবডি। তো যার দেহে যেই অ্যান্টিজেন থাকবে তার বিপরীতধর্মী অ্যান্টিবডি থাকবে। এখন অ্যান্টিবডিকে বিভিন্নভাবে আমরা লিখি। একটা হচ্ছে অ্যান্টিবি, যেহেতু আমরা অ্যান্টিজেনকে বড় হাতের অক্ষর দিয়ে লিখি আর অ্যান্টিবডিকে আমরা ছোট হাতের অক্ষর দিয়ে লিখব। কিন্তু যদি তার আগে অ্যান্টি শব্দটা ব্যবহার করি তাহলে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। তাহলে এও কিন্তু অ্যান্টিবডি, এইটাও কিন্তু অ্যান্টিবডি। যদি অ্যান্টি শব্দটা ব্যবহার করি তাহলে ক্যাপিটাল লেটার ব্যবহার করব, আর যদি অ্যান্টি শব্দটা ব্যবহার না করি তাহলে স্মল লেটার ব্যবহার করব, কারণ বড় হাতের অক্ষর অলরেডি আমরা অ্যান্টিজেনের জন্য রিপ্রেজেন্ট করেছি এবং বলেছি যার ব্লাড গ্রুপ যেইটা তার বিপরীতধর্মী অ্যান্টিবডি তার দেহে থাকবে। সেক্ষেত্রে আমরা যার ব্লাড গ্রুপ এ তার অ্যান্টিজেন হচ্ছে বি, যার ব্লাড গ্রুপ বি তার যার ব্লাড গ্রুপ এ তার অ্যান্টিজেন এ কিন্তু অ্যান্টিবডি বি, যার ব্লাড গ্রুপ বি তার অ্যান্টিজেন বি কিন্তু অ্যান্টিবডি এ, যার ব্লাড গ্রুপ এ বি তার দুই ধরনের অ্যান্টিজেন আছে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। এটা আবার বিপরীত, এর কোনো অ্যান্টিজেন নাই কিন্তু দুই ধরনেরই অ্যান্টিবডি আছে। এখন কেন এরকম হলো সেটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে সেম অ্যান্টিজেন সেম অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে এবং রক্তটাকে জমাট বাঁধায় ফেলে। এখন ধরো এ ব্লাড গ্রুপের যদি এ অ্যান্টিবডি থাকতো তাহলে কি করতো, এরা দুজন রিয়াকশন করে রক্ত জমাট বাঁধায় ফেলতো, এজন্য এর কিন্তু এ অ্যান্টিবডিটা থাকবে না। একইভাবে যার বি ব্লাড গ্রুপ তার বি অ্যান্টিবডি নাই, কারণ এরা দুজন রিয়াকশন করে রক্তটাকে জমাট বাঁধিয়ে ফেলতে পারত। এক্ষেত্রে দেখো এর যেহেতু দুই ধরনেরই অ্যান্টিজেন আছে, এখন যদি এর এ আর বি দুই ধরনের অ্যান্টিবডি থাকতো তাহলে এইটা একে জমায় ফেলতো, এইটা এইটার সাথে রিয়াকশন করে রক্তটাকে জমিয়ে ফেলতো। যেহেতু এর কোনো অ্যান্টিজেন নাই সেজন্য এর দুই ধরনেরই অ্যান্টিবডি আছে এবং কোনো ধরনের রিয়াকশন এখানে সম্ভব না। এই ছবিটার ক্ষেত্রে যেহেতু আমরা বোম্বে ফিনোটাইপ পড়ব, সেক্ষেত্রে এই ছবিটার একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে। সেই ফিচারটা আমরা একটু যদি দেখি, দেখো এই ও ব্লাড গ্রুপের ললিপপের মতন একটা দাগ আছে। এই দাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন আমরা বোম্বে ফিনোটাইপ দেখব। এটাকে বলা হয় হচ্ছে প্রিকারসর। প্রিকারসরের কাজ হচ্ছে অ্যান্টিজেনগুলোকে রিপ্রেজেন্ট করা। অর্থাৎ দেখো এই অ্যান্টিজেনগুলো এখানে রিপ্রেজেন্ট হতে পেরেছে কার কারণে, এর কারণে। ও ব্লাড গ্রুপের এই প্রিকারসর আছে কিন্তু কোনো অ্যান্টিজেন যেহেতু নাই সেহেতু এইটাকে সে রিপ্রেজেন্ট করতে পারছে না, অর্থাৎ প্লাকার্ডের মতন এটাকে শো করতে পারছে না, কারণ এর কোনো অ্যান্টিজেন কোনো প্লাকার্ডে কোনো লেখাই নাই, এ বা বি লেখা নাই, যার কারণে এ দেখাতে পারছে না, শুধু তার লাঠিটা আছে। আর এদের ক্ষেত্রে লাঠিও আছে প্লাস ওই এ বি প্লাকার্ডও আছে, যার কারণে ওই লেখাটা সে শো করতে পারছে। এইটুকু আমরা সহজভাবে মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা আসি হচ্ছে কিভাবে আমরা ব্লাড গ্রুপটা আইডেন্টিফাই করি। এটা পড়ব খুব ভালো করে এই কারণে যে এইটা আমার প্র্যাকটিক্যালে আছে। আমরা তিনটা কালার মনে রাখার চেষ্টা করব, ব্লু, ইয়েলো আর হচ্ছে হোয়াইট। ব্লু কালারটা হচ্ছে অ্যান্টি এ, তার মানে এটা কিন্তু একটা অ্যান্টিবডি। এটা আছে অ্যান্টিবডি বি আর এটা আছে অ্যান্টি ডি।
অ্যান্টি ডিটার কাজ হচ্ছে প্লাস অথবা মাইনাস, অর্থাৎ আমরা বলে থাকি ব্লাড গ্রুপ পজিটিভ না নেগেটিভ সেটা আইডেন্টিফাই করে। আর এই দুটো দিয়ে আমরা ব্লাড গ্রুপটা এ বি এবি নাকি ও সেটা আইডেন্টিফাই করি। সেটা কীরকম দেখো, আমরা একটা স্লাইড নেওয়ার পরে স্লাইডে 3 ফোঁটা রক্ত নেই, এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা, এখানে এক ফোঁটা। তো তোমরা যেটা করবা আমি একটু বলি যে প্র্যাকটিক্যালের সময় যেহেতু তোমাদের এটা থাকে, তো একটা স্লাইড নিবা, স্লাইড নেওয়ার পরে এটাকে 3টা ভাগে ভাগ করবা। তুমি মনে মনে ভাগ করতে পারো অথবা মার্কার দিয়েও মার্ক করতে পারো, কিন্তু যেই যেই পাশে মার্কার দিয়ে মার্ক করবা কাজটা করে ব্লাডটা নিবা তার বিপরীত পাশে, কারণ এই মার্কারের সাথে ব্লাড লেগে গেলে আবার রিয়াকশন উল্টাপাল্টা হয়ে যেতে পারে, কালো রঙটা লেগে যেতে পারে। এর জন্য যেই পাশে তোমার মার্কারের চিহ্ন দেওয়া থাকবে তার বিপরীত পাশে হচ্ছে তুমি ব্লাডটা নিবা। এখানে এক ফোঁটা ব্লাড, এখানে এক ফোঁটা ব্লাড, এখানে একটা ফোঁটা ব্লাড নিবা। নেওয়ার পরে কি করবা, এখান থেকে 1 থেকে 2 ফোঁটা, এখানেও সেম, এখান থেকেও সেম, 3টা থেকে 3টা দিবা। এবং দেখো এক্ষেত্রে হতে পারে যদি তুমি স্লাইডটাকে আমার দিকে মানে তুমি এক পাশে আর তোমার টিচার এক পাশে থাকে, তাহলে কিন্তু তুমি যাই বলো না কেন টিচার কিন্তু বুঝতে পারে না। এজন্য কি করতে হয়, এই মার্কার দিয়ে লিখে রাখতে হয় এই পাশে ডি, মাঝখানে বি দিয়েছো, এখানে এ দিয়েছো। এটা মার্কার যে পাশে লেখা ছিল ওই পাশে লিখে রাখবা, তাহলে টিচারকে তোমার মুখে আর বলা লাগবে না তুমি ভুল করেছো না সঠিক করেছো। তো এইখানে আমি যখন যেই অ্যান্টিবডিটা দিব আমরা মাথায় রাখবো সেম অ্যান্টিজেন সেম অ্যান্টিবডিকে রিয়াকশন করে রক্তটাকে জমাট বাঁধায় ফেলে। অর্থাৎ যদি রক্ত জমাট বাঁধে তাহলে বুঝতে হবে ওই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি আছে, আর যেই অ্যান্টিজেন থাকবে তার ব্লাড গ্রুপটা হবে সেইটা। আর যদি এই পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধে তাহলে পজিটিভ, আর রক্তটা যদি জমাট না বাঁধে তাহলে হবে হচ্ছে নেগেটিভ। এই বিষয়টাকে আমরা মাথায় রাখবো। আর যেহেতু কেমিক্যাল অনেক থাকে বোতলে, ফ্রি পাইছি মানেই কিন্তু অনেক ফোঁটা দিলে আবার রিয়াকশন উল্টাপাল্টা হয়ে যাবে, সঠিক রেজাল্ট পাওয়া যাবে না। এজন্য সর্বোচ্চ 2 থেকে 3 ফোঁটা, এর বেশি দেওয়া উচিত না। তো এটা দেওয়ার পরে ওই একটা কিছু দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিতে হয়, সেটা আবার টিস্যু দিয়ে মুছে এইটা নাড়াতে হয়, কারণ এইটার কেমিক্যাল যদি থাকা অবস্থায় তুমি ওটা দিয়ে এইটা নাড়াও তাহলে কিন্তু এই কেমিক্যাল এখানে চলে আসবে। তো অবশ্যই প্রতি ধাপেই কিন্তু এটাকে মুছে নিতে হবে, মুছে আবার কি করতে হবে এইটাকে আরেকটু এরকম নাড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে যেটা হয় যে এইটার কোনোটা ক্লট করেছে, জমে গিয়েছে কি যায় নাই সেটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই আমরা কি করে করি, যদি দেখি এখানে সুজির দানার মতন ছোট ছোট দানা বেঁধে যাচ্ছে বা এক জায়গায় জমা হয়ে যাচ্ছে তাহলে সেটা জমে গিয়েছে। আর যদি সেটা ঘোলাটে হয়ে যায়, যেমন পানি ঘোলা হলে যেরকম হয়ে যায় এই টাইপের হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এখানে রক্তটা জমাট বাঁধেনি। তো আমরা একটা ছবি দেখি, ছবিতে দেখলে আমরা বুঝবো যে কীরকম হয়। তো এখানে দেখো, এখানে বলেছে কোনো রক্ত জমাট বাঁধে না, অর্থাৎ এ রিমেইন অ্যাজ সেম আর্লিয়ার যেমন ছিল, এইটা কিন্তু জমাট বেঁধেছে আমরা দেখতে পাচ্ছি, এটাও জমাট বেঁধেছে, অর্থাৎ এর ব্লাড গ্রুপটা হবে হচ্ছে বি পজিটিভ। যদি এইটাও জমতো তাহলে হতো এ বি পজিটিভ, যদি একটাও না জমে তাহলে হচ্ছে ও নেগেটিভ, যদি শুধু এটা জমতো তাহলে ও পজিটিভ। এভাবে যে জমেছে কি জমে নাই, মানে এই দুটো জমে নাই মানেই কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, তার মানেই কিন্তু ও। আর জমলে দুইটাই যদি জমে যেত তাহলে এ বি, আর একটা একটা করে জমলে সেটা তো এ অথবা বি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ব্লাড গ্রুপিংটা কিভাবে করা হয়ে থাকে। এই যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেমন এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, ও নেগেটিভ কিভাবে হয়, একটাও জমেনি, এইটা জমেছে, এটাও জমেছে, এটাও জমেছে, বি পজিটিভের এইটা আর এইটা জমেছে, এইটার ক্ষেত্রে এইটা আর এইটা জমেছে। তো এভাবে আইডেন্টিফাই করা হয়। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে যে কে কাকে রক্ত দিতে পারবে আর কে কাকে রক্ত দিতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ। তো সাধারণত প্রথম কথা আমরা মনে রাখবো সেম ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে এবং নিতে পারবে, এটা হচ্ছে 1 নাম্বার কথা। পরে আসি যে 2 নাম্বার বিষয়, যে যার কোনো ধরনের অ্যান্টিজেন নাই
তার মানে সে কাউকে রক্ত দিলে তার দেহে কোনো অ্যান্টিজেন ঢুকবে না, মানে কোনো ক্ষতিকর নয়, অর্থাৎ সে তাকে রক্ত দিতে পারবে। কিন্তু কারোর দেহে অ্যান্টিজেন আছে, ওই সেম অ্যান্টিজেন অন্য কারোর দেহে যদি না থাকে, তাহলে সে যদি তাকে রক্ত দেয়, তাহলে তার রক্তটা ওই অ্যান্টিজেনটা যেহেতু তার শরীরে ঢুকবে, তার ইমিউনিটি সিস্টেম সক্রিয় হবে এবং রক্তটাকে জমিয়ে ফেলবে। এজন্য মাথায় রাখবো যে কে কাকে রক্ত দিতে পারে বা পারে না, এটা অ্যান্টিজেনটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমে আসি এ বি ব্লাড গ্রুপ। যেহেতু তার এ এবং বি দুই ধরনেরই অ্যান্টিজেন আছে, তাহলে এই অ্যান্টিজেন যার যার আছে তার কাছ থেকে সে রক্ত নিতে পারবে। তাহলে প্রথমে আসি হচ্ছে কার কার কাছ থেকে নিতে পারবে। এর কাছ থেকে নিতে পারবে, সেম ব্লাড গ্রুপ, এর এ অ্যান্টিজেন নিতে পারবে, এর বি অ্যান্টিজেন আছে নিতে পারবে, আর এর কোনো ধরনের যেহেতু অ্যান্টিজেন নাই তার মানেও এটা ক্ষতিকর না, সেজন্য এর কাছ থেকেও নিতে পারবে। দিতে পারবে কাকে? শুধুমাত্র এ বি কে দিতে পারবে, অন্যদেরকে কেন দিতে পারবে না একটু পরে আসছি। এখন আসি এ ব্লাড গ্রুপ, নিজেকে দিতে পারবে। আর আমরা আরেকটা তো শিখলাম, যেহেতু এর এ অ্যান্টিজেন আছে, এরও এ অ্যান্টিজেন আছে, তাহলে একেও দিতে পারতেছে। এখন নিতে পারবে কার কাছ থেকে? এর কাছ থেকে নিতে পারবে আর ওর কাছ থেকে নিতে পারবে, কারণ ওর কোনো অ্যান্টিজেন নাই। যদি এরকম হতো যে এই এখানে বি যদি আসি, সেম ওয়েতে বি অ্যান্টিজেন আছে মানে বির কাছ থেকে নিবে, আর হচ্ছে এ বির কাছ থেকে নিবে। আর এখানে বিকে দিতে পারবে, বিকে, আর এ বিকে নিতে পারবে বির কাছ থেকে আর ওর কাছ থেকে। আর ও হচ্ছে সবাইকে দিতে পারবে, নিতে পারবে শুধু নিজের কাছ থেকে। এইখানে তোমাদের একটু খটকা লাগতে পারে যে ও যখন সবাইকে দিচ্ছে, ওর তো দুই ধরনের অ্যান্টিবডি আছে, এ আর বি। তাহলে যখন এইকে দিবে তখন তো এই অ্যান্টিবডি এর কাছে চলে আসবে, আসলে তার তো ক্ষতি হওয়ার কথা। আসলে এগুলা থাকে হচ্ছে প্লাজমাতে, প্লাজমাতে থাকে অ্যান্টিবডি, আর লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে এই অ্যান্টিজেনগুলা। যেহেতু এইটার ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিজেনটাই মূল ভূমিকা পালন করে, অ্যান্টিবডি তো তার দেহে তৈরি হবে তারপরে রিয়াকশনটা করবে। যেহেতু তার দেহে এই ধরনের অ্যান্টিবডিই নাই, সেহেতু এর কাছ থেকে নিলেও এবং যেই যৎসামান্য অ্যান্টিবডি তার দেহে ঢুকবে, এটা তার জন্য ক্ষতিকর না। একইভাবে যখন আমরা বলছি যে এদের কাছ থেকে, এ বা বি এর কাছ থেকে যখন নিবে, সেম কথা, যে যেই অ্যান্টিবডি আসুক না কেন সেটা খুব বেশি হার্মফুল হবে না। তো এই ছবিটা দেখার পর এরপরে যদি আমরা যদি বলি যেখানে সবাইকে দিতে পারছে একটা গ্রুপ আর সবাইকে সবার কাছ থেকে নিতে পারছে একটা গ্রুপ। তো সবাইকে দিতে পারছে কে? ও ব্লাড গ্রুপ। কীরকম দেখো, ক্যান গিভ, তাহলে সবাইকে দিতে পারছে কে? ও ব্লাড গ্রুপ। এজন্য দেওয়া মানে দাতা, তাহলে সার্বজনীন দাতা। যার কোনো অ্যান্টিজেন থাকবে না সে সবাইকে দিতে পারবে, আর যার সব ধরনের অ্যান্টিজেন আছে সে সবার কাছ থেকে নিতে পারবে। তাহলে সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা। ওই যে বড় লোকরা যার আছে সে আরও চায়, তাহলে এ বির সব আছে তাও সে সবার কাছ থেকে নিতে চায়। আর যে গরিব, তার কিছুই নাই কিন্তু তারপরেও তার মন উদার, সে সবাইকে দিতে চায়, সেরকম হয়ে গিয়েছে বিষয়টা। এখন আসি এ বি ও ব্লাড গ্রুপ জিনোটাইপ, যেটা আমাদের মাল্টিপল অ্যালিলের মূল বিষয়টা এখানে আসছি। তো মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে আমরা এদের ক্ষেত্রে তিনটা অ্যালিল দেখব। একটা হচ্ছে তিন ধরনের অ্যান্টিজেনের কারণে তিনটা অ্যালিল, এল এ, এল বি আর এল ও। এল এ হচ্ছে সুপার স্ক্রিপ্ট হিসাবে রাখবো, কারণ এলটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনারের এল থেকে, ল্যান্ডস্টেইনারের এল থেকে আসছে, তাকে সম্মান জানানোর জন্য এভাবে আমরা সাধারণত বলে থাকি কার্ল ল্যান্ডস্টেইনার। তো এই ক্ষেত্রে তিনটা অ্যালিল, যার যেই অ্যালিল থাকবে সে সেই ধরনের অ্যান্টিজেন তৈরি করতে পারবে, অর্থাৎ এল এ অ্যান্টিজেন তৈরি করে, এল বি বি অ্যান্টিজেন তৈরি করে, আর এল ও এর কোনো অ্যান্টিজেন তৈরি করতে পারে না। এবং এদের ক্ষেত্রে দেখা যায় এল এটা হচ্ছে প্রকট, এল এ হচ্ছে প্রকট, এল বিও প্রকট। এখন আমরা জানি দুইটাই যখন প্রকট হয় তখন তাদের মধ্যে সম্পর্ক হয় সমপ্রকটতা বা সহ প্রকটতা।
এবং LO হচ্ছে প্রচ্ছন্ন এবং এর ক্ষেত্রেও প্রচ্ছন্ন, এর ক্ষেত্রেও প্রচ্ছন্ন, অর্থাৎ এও বড় এও বড়, এ হচ্ছে সবার জন্য ছোট। এজন্য আমরা এই জিনিসটাকে এভাবে লিখি যে LA এবং LB যখন একসাথে থাকবে তখন দুজনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এবং LO যখন এরা দুজন থাকবে তখন সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। তো এক্ষেত্রে আমরা যেই জিনোটাইপ টোটালটা সেটা একটু দেখি একটা ছকের মাধ্যমে। যদি আমরা দেখি তাহলে দেখব যদি দুইটাই LA থাকে, মানে একটাই LA থাকলে তো অবশ্যই এ এ অ্যান্টিজেন তৈরি করবে এবং এ ব্লাড গ্রুপ হবে। যেহেতু দুইটাই আছে সেক্ষেত্রেও একই হবে। এক্ষেত্রে LA এ প্রকট আর LO প্রচ্ছন্ন, তাহলে প্রকট বৈশিষ্ট্য মানে এ অ্যান্টিজেন তৈরি হবে, এ ব্লাড গ্রুপ। LBর ক্ষেত্রে সেম ঘটনা, এবং এবির ক্ষেত্রে যেটা হবে, যেহেতু এ অ্যান্টিজেনও তৈরি হচ্ছে বি অ্যান্টিজেনও তৈরি হচ্ছে, এজন্য ব্লাড গ্রুপটা হয়ে যাবে এবি। আর এক্ষেত্রে কোনো অ্যান্টিজেন তৈরি হবে না, এজন্য ব্লাড গ্রুপটা হয়ে যাবে ও। আশা করি জিনোটাইপ তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে আমরা বলি, অনেকে তো বাসায় বলে যে হ্যাঁ, বাবা মার সাথে ব্লাড গ্রুপ না মিললে তাকে হচ্ছে কুড়াই পেয়েছে, বা তাকে হচ্ছে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, বা সন্তান অদল বদল হয়ে গিয়েছে। এই বিষয়গুলো আসলে আমরা এই জিনোটাইপগুলো যদি ভালো করে বুঝি তাহলে জানতে পারবো বাবা মা হোমোজাইগাস না হেটেরোজাইগাস, এগুলোর উপরে ডিপেন্ড করে সন্তানের সাথে বাবা মার ব্লাড গ্রুপ নাও মিলতে পারে। তো যেহেতু জেনেটিক্স জেনেছো, আমরা একটু দেখি যে এইটা কিভাবে করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে বাবা বা মা যেই হোক না কেন, ধরলাম মা হচ্ছে এ ব্লাড গ্রুপ আর বাবা হচ্ছে বি ব্লাড গ্রুপ। এখন প্রশ্নটা এরকম হতে পারে, তাদের সন্তান কি এ বি ব্লাড গ্রুপের হতে পারে, তাদের সন্তান কি ও ব্লাড গ্রুপের হতে পারে? কারণ আমরা এ আর বি যেহেতু আছে তাহলে কনফিউশন নাই, যে বাবা মা যেহেতু এবি ব্লাড গ্রুপের তাহলে অবশ্যই বাবা মা আর সাথে মিল থাকবে, সন্তান এ বা বি হতে পারে। যদি এ বি হয়ে যায় তাহলেই মনে হবে যে বাবা মার দুজনের এ আর বি, আমার তো এ বি হয়েছে তাহলে মনে হয় আমাকে কুড়িয়ে পেয়েছে। অথবা ও হয়েছে তাহলে তো আরও, এ বি হইলেও তো একটু মনে হতে পারে না দুজনের একসাথে এসে কিছু একটা হয়েছে, কিন্তু ও হলে মনে হতে পারে না তাইলে শিওর আমাকে কুড়িয়ে পেয়েছে। কিন্তু না, আমরা দেখব যে আসলেই কুড়িয়ে পেয়েছে কি পায় নাই, এটা সম্ভব। আমি একটা করে দেখাচ্ছি, তোমরা যে কোনো কম্বিনেশন যদি করো সেক্ষেত্রে এটা বের করতে পারবে আশা করি। তো প্রথমে আমরা যেটা দেখব, যে দেখলাম মা হচ্ছে এই জিনোটাইপের হেটেরোজাইগাস, বাবা হচ্ছে এই জিনোটাইপের। এখন গ্যামেট যখন তৈরি করে আমরা জানি এইটা হচ্ছে গ্যামেট আর এটা হচ্ছে গ্যামেট, বি আর এল ও। এ হচ্ছে মা, এ হচ্ছে বাবা, এই দুইটা হচ্ছে ডিম্বাণু আর এই দুইটা হচ্ছে শুক্রাণু, তোমরা তো জানোই এগুলা। এখন আসো এইটা যখন মিলবে তখন এল এ আর এল বি গেল, যখন এইটা আর এইটা মিলবে তখন এল এ আর এল ও, যখন এইটা আর এইটা মিলবে আগে ক্যাপিটালকে রাখতে হয় এইটা, আর শেষে আসবে এলও এলও। যদি এইটা হয় তাহলে দেখো এ আর বি আছে মানে ব্লাড গ্রুপ এ বি, এল এ এলও আছে, এ আছেই মানে ব্লাড গ্রুপ এ, পরেরটা হচ্ছে বি আছে মানে বি, আর শেষে কোনোটাই নেই তার মানে হচ্ছে দুইটাই ও। এখন যদি আমরা এইটাকে বলি তাহলে দেখো 4 ধরনের ব্লাড গ্রুপই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, 4 ধরনেরই ব্লাড গ্রুপ আমরা পেয়ে যাচ্ছি যেহেতু, তাহলে কিন্তু বলা যায় যে না তোমাকে কুড়িয়ে পায় নাই। এটা আমি একটা করে দেখালাম, যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে এটা করে দেখানো যেতে পারে, তাহলে বোঝা যাবে যে তোমাদের এটা অনেক সময় আসে প্রশ্নে, ক খ দিয়ে আসে, সেক্ষেত্রে বলে যে বাবা মার এটা জিনোটাইপ সম্ভব কিনা বা এদের সন্তানের এই জিনোটাইপ সম্ভব কিনা। যদি তুমি জিনোটাইপের মূল বিষয়টা জানো তাহলে এটা সহজ মনে হবে তোমাদের কাছে। এরপরে আসি আমরা হচ্ছে বোম্বে ফিনোটাইপ, খুবই গুরুত্বপূর্ণ। এটা 1952 সালে ইন্ডিয়ার বোম্বে শহরে প্রথম আবিষ্কৃত হয় একজন মহিলার দেহে। এই ক্ষেত্রে তাকে মনে করা হতো ও ব্লাড গ্রুপ,
কিন্তু যখনই ও ব্লাড গ্রুপের কেউ তাকে রক্ত দিতে যাবে, সাধারণত আমরা জানি যে ব্লাড দেওয়ার আগে তাদের ব্লাডের একটা ক্রস ম্যাচিং করা হয় যে কোনো ধরনের রিয়াকশন হয় কিনা। তো দেখা গিয়েছে যে এক্ষেত্রে ও ব্লাড, যেহেতু তার বোম্বে ব্লাড গ্রুপকে আমরা সাধারণত ও ব্লাড গ্রুপ হিসাবেই ধরি, কারণ কোনো অ্যান্টিজেন এখানে শো করে না, সেক্ষেত্রে ও হয়। তো প্রকৃত ও যে, তার যখন ব্লাডটা তার সাথে ক্রস ম্যাচ করা হয় তখন দেখা যায় সব ক্ষেত্রেই এটা জমে যাচ্ছে, এবং তার মানে অবশ্যই এমন কোনো অ্যান্টিজেন ও ব্লাড গ্রুপে আছে যেটা হচ্ছে বোম্বে ফিনোটাইপ ব্লাড গ্রুপের নাই। সেই অ্যান্টিজেনটাই এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ছবিটা আমরা খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমি বলেছিলাম ও ব্লাড গ্রুপের এরকম লাঠির মতন দণ্ড থাকে, কিন্তু যারা অ্যান্টিজেন যদি থাকে তাহলে অ্যান্টিজেনগুলো এখানে প্রেজেন্ট করতে পারে। যদি প্রেজেন্ট করতে পারে অ্যান্টিজেনগুলা, তাহলে সেটা সেই ব্লাড গ্রুপের হয়। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ ব্লাড গ্রুপের, যদি বি অ্যান্টিজেন, এ রাউন্ড রাউন্ডগুলো আমরা ধরলাম হচ্ছে অ্যান্টিজেন। আর এই যে লম্বা লম্বা এগুলাকে আমরা বলি হচ্ছে প্রিকারসর। এই প্রিকারসরের কাজ হচ্ছে অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করা, এবং এই প্রিকারসরটা তৈরি হয় এইচ, যে বড় হাতের এইচ জিনের কারণে। অর্থাৎ বড় হাতের এইচ জিনটা থাকলে এটা তৈরি হবে এবং তার ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেনটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করবে। তো যদি এরকম হয় যে কারোর জিনোটাইপ দুইটাই প্রচ্ছন্ন জিন উপস্থিত, অর্থাৎ প্রচ্ছন্ন অ্যালিল উপস্থিত থাকলে তার এই প্রিকারসর তৈরি হয় না। এখন যখন তার প্রিকারসর তৈরি হবে না, সেক্ষেত্রে তার ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা যদি দেখি কি ধরনের গঠনটা হবে, শুধু একটা গোল আসবে। এবং ধরলাম তার বডিতে এ বা বি অ্যান্টিজেন আছে, কিন্তু এ বা বি অ্যান্টিজেনকে ধরে দাঁড়ানোর জন্য যেই হাতটা, সেই হাত যেহেতু এখানে নাই, সেহেতু সে কিন্তু এ বা বিকে রিপ্রেজেন্ট করতে পারছে না। যখন পারছে না, তখন কি হবে, যে তাকে দেখাবে যে যখন আমরা এই যে ব্লাড গ্রুপিংটা করছি, এ বা বি অ্যান্টিবডিটা এখানে ইউজ করছি, যেহেতু এখানে লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন শো করতে পারছে না প্রেকারসরের অভাবে, তাহলে তাকে দেখাবে যে তার কোনো অ্যান্টিজেন দেহে নাই। যদিও জেনেটিক্যালি তার দেহে এ এবং বি অ্যান্টিজেন আছে, তাহলে তার যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, তাকে দেখাবে হচ্ছে ও ব্লাড গ্রুপ, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সে ও ব্লাড গ্রুপ না। কারণ ও ব্লাড গ্রুপ হলেও তার কি থাকবে, প্রিকারসর থাকবে, কিন্তু যারা বোম্বে ফিনোটাইপ তাদের ক্ষেত্রে প্রিকারসর থাকবে না। এখন যেহেতু এই ও ব্লাড গ্রুপ মনে হচ্ছে একে, যেহেতু একে রক্ত দিতে যাবে, তখন এই এইচ অ্যান্টিজেন এর যেহেতু নাই, তাহলে এর সাথে রিয়াকশন হবে। কারণ বলেছি, অ্যান্টিজেন যদি কারোর দেহে না থাকে, তাহলে ওই অ্যান্টিজেন যদি তার দেহে ঢুকে, তাহলে তার ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি তৈরি করে সেটাকে জমিয়ে ফেলে। তো এক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে। প্রথমে এটা আবিষ্কার করা হয় ইন্ডিয়ার বোম্বে শহরে, দেখে এটাকে বলা হয় হচ্ছে বোম্বে ফিনোটাইপ। তো আমরা আরেকটা ছবি দেখলে আরেকটু ক্লিয়ার হতে পারবো। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, যে রেড ব্লাড সেল, এখানে হচ্ছে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এ বি অ্যান্টিজেন আছে, ও অ্যান্টিজেন আছে যাদের নর্মাল ক্ষেত্রে। কিন্তু যদি এরকম হয় যে টাইপ বি এর ক্ষেত্রে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রিকারসর, বি অ্যান্টিজেনটা এখানে বসতে পেরেছে, এখানে ও ব্লাড গ্রুপের প্রিকারসর আছে, যার কারণে এখানে যদি এ আসে তাহলে বসতে পারবে। কিন্তু যদি এ বোম্বে ফিনোটাইপ থাকতো, তাহলে তার এই প্রিকারসরটা থাকতো না, তার গঠনটা শুধু এরকম হতো, তখন এ বা বি অ্যান্টিজেন বা কোনো কিছু শো করতো না। এটা একটা প্রবলেম বোম্বে ফিনোটাইপ ব্লাডের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে খুব রেয়ার এই ব্লাড গ্রুপে, বাংলাদেশেও কিছু লোকের আছে এই বোম্বে ফিনোটাইপ, এবং এক্ষেত্রে হয় যে তারা বোম্বে ফিনোটাইপেরই ব্লাড ছাড়া অন্য কারোর ব্লাড এক্ষেত্রে নেওয়া যায় না। জন্য যাদের এই ধরনের ব্লাড গ্রুপ আছে তাদেরকে গ্রুপিং করে আলাদা করে আইডেন্টিফাই করে রাখা হয়, যাতে সব দরকার হলেই তারা নিজেদেরকে রক্তটা দিতে পারে। আচ্ছা, বোম্বে ফিনোটাইপের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা বলেছি জিনোটাইপটা হবে প্রচ্ছন্ন, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো প্রিকারসর তৈরি হয় না এই অ্যান্টিজেনের অভাবে। ফিনোটাইপ এ হলে এই যে এইটা তো থাকবেই, সেটা বড় একটা এইচ থাকতেই হবে, আর এ অ্যান্টিজেন তৈরি হবে দুই ধরনের জিনোটাইপের ক্ষেত্রে।
বি এর ক্ষেত্রে একই অবস্থা, বি অথবা এই জিনোটাইপ থাকবে। এ বি এর ক্ষেত্রে এইটা থাকবে এবং শুধু এইটা থাকবে। আচ্ছা, ওর ক্ষেত্রে এইটা আছে আর এইটা আছে, অর্থাৎ প্রিকারসরটা তৈরি হবে। আর যেটা বোম্বে ফিনোটাইপ সেটার ক্ষেত্রে প্রিকারসরটা তৈরি হবে না। খুব সিম্পল, একটু যদি মানে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু এটা খুব সহজ মনে হবে। আচ্ছা, এখন আসি গোল্ডেন ব্লাড। গোল্ডেন ব্লাড দেখে মনে হতে পারে যে না, গোল্ডেন কালারের বা সোনার কালারের বা সোনার মতন কিছু। আসলে সোনার মতন খুব দামি, খুব রেয়ার, এজন্য এটাকে গোল্ডেন ব্লাড বলা হয়। পৃথিবীতে খুব কম মানুষ আছে যাদের এই গোল্ডেন ব্লাড আছে। তো জেমস হ্যারিসন অস্ট্রেলিয়ান একজন ব্যক্তি যিনি এই গোল্ডেন ব্লাডের অধিকারী, এবং তিনি 83 ইয়ার্স পর্যন্ত হচ্ছে তার ব্লাডটা ডোনেট করেছে। এর বিশেষত্ব হচ্ছে এদের দেহে ম্যাক্সিমাম অ্যান্টিজেন অনুপস্থিত। আমরা এই যে বললাম 400 ধরনের অ্যান্টিজেন থাকতে পারে, তার ভেতরে 30 ধরনের অলরেডি আমরা জেনে গিয়েছি। তো এর বেশি অ্যান্টিজেন কম থাকে, যে অনেক বেশি হচ্ছে অ্যান্টিবডি থাকে। এখন যার শরীরে যত ভেরিয়েশনের অ্যান্টিবডি থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তত বেশি হবে। তো দেখা যায় যে যেসব শিশু জন্মের পর খুবই ভার্নারেবল অবস্থায় থাকে, বিভিন্ন অসুখ বিসুখ থাকে, এই গোল্ডেন ব্লাডের রক্ত যদি তাদেরকে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কি হয়, তাদের দেহে প্রচুর অ্যান্টিবডি ঢুকে এবং সে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যেতে পারে। এবং এক্ষেত্রে এই যে মালয়েশিয়ান একজন মহিলা আছে যার দেহ এরকম ব্লাড, গোল্ডেন ব্লাড দেখা গিয়েছে। নিশ্চয়ই তোমরা ক্রিস সিনেমা দেখেছো, সেক্ষেত্রে কিন্তু ওই যে ওই সিনেমাতে কিন্তু এরকম যে প্লাজমা নেওয়া হয়, প্লাজমাতে যেহেতু অ্যান্টিবডিটা থাকে, তাহলে ওই অ্যান্টিবডি দিয়েও কিন্তু রোগ প্রতিরোধের যে ক্লোন সেগুলো তৈরি করা সম্ভব হয়। এখন আসি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেন হিসাবে, এবং প্রচুর পরিমাণে এইটা আসে। খুবই তোমরা ভালোভাবে বুঝো না দেখে অ্যান্সারটা করতে পারো না এবং ফুল মার্কস পাওয়া যায় না, কিন্তু এটা খুব সহজ এবং খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এসেই থাকে। তোমরা যদি বিভিন্ন সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এটা খুব কমন একটা কোশ্চেন, 4 মার্কসের যে কোশ্চেনটা সেইটা। তো এক্ষেত্রে আমরা আরএইচ ফ্যাক্টর, রেসার্চ বানরের দেহে এই আরএইচ ফ্যাক্টরটা প্রথম পাওয়া যায় দেখে এখানে হচ্ছে এই আরএইচ ফ্যাক্টর বলা হয়ে থাকে। তো এই আরএইচের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, পজিটিভ আর নেগেটিভ। যদি আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকে তাহলে পজিটিভ, এই যে এটা ফ্যাক্টর, আর যদি না থাকে তাহলে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ কিন্তু এর এইটা অ্যান্টিজেন বা যে উপাদান সেটা আছে আর এর কিন্তু নাই। যেহেতু আমরা প্রথমে শুধু এ বি ও 4 ধরনের ব্লাড গ্রুপ দেখেছি, কিন্তু এখন পজিটিভ নেগেটিভ হওয়ার কারণে টোটাল 8 ধরনের ব্লাড গ্রুপ দেখছি। এক্ষেত্রে যদি আমার আসে, আমরা নর্মালি জেনেছি সর্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি আর সার্বজনীন দাতা হচ্ছে ও। বাট আরও স্পেসিফিকভাবে যদি আমরা বলি যার সব ধরনের অ্যান্টিজেন আছে, অর্থাৎ এই আরএইচও যার আছে, সে হচ্ছে এ বি পজিটিভ, এ হচ্ছে সার্বজনীন গ্রহীতা। আর কোনো অ্যান্টিজেন নাই, অনেক ধরনের অ্যান্টিবডি তাহলে তার দেহে থাকবে, সেটা হচ্ছে ও নেগেটিভ, এ হচ্ছে সার্বজনীন দাতা। যে আমরা এখানে দেখাইছি এ বি পজিটিভ, এভরিওয়ানকে দিতে পারে, এর জন্য সার্বজনীন গ্রহীতা। আর এ সবার কাছ থেকে নিতে পারে, এর জন্য সার্বজনীন গ্রহীতা। আর সবাইকে দিতে পারে, এর জন্য সার্বজনীন দাতা। এখানে ফিশারের একটা মতবাদ আছে এবং সাথে হচ্ছে উইনারের একটা মতবাদ। একই বিষয় দুইটা ফরম্যাটে এটাকে ডেসক্রাইব করেছে। আমরা যদি দেখি যে ফিশার বলেছে যে বড় হাতের সি ডি ই তিনটা অ্যালিল, আমরা বলেছি মাল্টিপল অ্যালিল, যেহেতু এই তিনটে অ্যালিল বা জিনের কারণে আমরা আরএইচ ফ্যাক্টরটার উপস্থিতি বা অনুপস্থিতি বুঝতে পারি। যে কোনো একটা বড় হাতের অক্ষর উপস্থিত থাকলে সে হবে পজিটিভ, অর্থাৎ তার আরএইচ অ্যান্টিজেনটা তৈরি হবে। আর যদি কোনো বড় হাতের অক্ষর না থাকে, সবগুলো ছোট হাতের অক্ষর হয়, তখনই শুধু হচ্ছে সেটা আরএইচ নেগেটিভ হবে। তো দেখো এই সি ডি ই কিন্তু কখনোই দুটো সি থাকতে পারবে না, কখনোই দুটো ই থাকতে পারবে না, বা কখনোই দুটো ডি থাকতে পারবে না। মিনিমাম একটা সি, একটা ডি এবং একটা
থাকতে হবে এবং সেটা অবশ্যই মিনিমাম একটা ক্যাপিটাল অক্ষর থাকতে হবে, তাহলেই পজিটিভ হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সবগুলা পজিটিভ, এ পর্যন্ত যা দেখতে পাচ্ছি সব হচ্ছে RH পজিটিভ, আর এইটা হলেই শুধুমাত্র হবে হচ্ছে RH নেগেটিভ। এইটা সহজ। উইনারের ক্ষেত্রে কি বলেছে, এ আর দ্বারা প্রেজেন্ট করেছে, কিন্তু দেখো শুধু ছোট হাতের আর এই অবস্থাতেই হবে হচ্ছে নেগেটিভ, আর বড় হাতের আর এর সাথে বিভিন্ন সাইন আছে, এক্স ও 1 2 প্রাইম ডাবল প্রাইম ওয়াই, যাই থাকুক না কেন বড় হাতের আর থাকলেই সে হবে হচ্ছে পজিটিভ। এটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্য। আর এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি প্রত্যেক ঘরে মিনিমাম একটা বড় হাতের অক্ষর আছে, অর্থাৎ সে হবে হচ্ছে পজিটিভ। এখন পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে কি ধরনের গুরুত্ব বহন করে? গুরুত্বটা হচ্ছে রক্ত আদান প্রদানের ক্ষেত্রে। যার দেহে পজিটিভ অর্থাৎ RH ফ্যাক্টর উপস্থিত, সে যদি নেগেটিভ কাউকে রক্ত দেয় তাহলে কি হবে, তার RH অ্যান্টিজেন তার দেহে ঢুকবে, ঢুকলেই তার ইমিউনিটি সিস্টেম তার বিরুদ্ধে কাজ করবে এবং রক্ত জমাট বেঁধে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য সাধারণত রক্ত আদান প্রদানের ক্ষেত্রে রক্ত পজিটিভ না নেগেটিভ সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে বাবা মার ক্ষেত্রে। তো বিয়ের আগে অনেক দেখবা যে যারা বাঁধন কর্মী তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা বলে থাকে, বিয়ের আগে হচ্ছে পজিটিভ না নেগেটিভ এটা টেস্ট করার জন্য, রক্তের গ্রুপ টেস্ট করার জন্য। সেই জিনিসটা আমরা দেখব। আমরা সহজভাবে দেখব যে RH পজিটিভ হচ্ছে প্রকট আর RH নেগেটিভ হচ্ছে প্রচ্ছন্ন। অর্থাৎ RH পজিটিভ, RH পজিটিভ এই কন্ডিশন অথবা এই কন্ডিশন, অর্থাৎ পজিটিভ থাকলেই আমরা জানি সেটা পজিটিভ হয়। এই দুইটা কন্ডিশনেই হচ্ছে ব্লাড গ্রুপ হবে RH পজিটিভ। আর যদি দুইটাই RH নেগেটিভ থাকে, দুইটা অ্যালিলি, তাহলেই শুধুমাত্র হবে RH নেগেটিভ ব্লাড গ্রুপ, আর অন্য ক্ষেত্রে হবে হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ। তো নেগেটিভ পজিটিভ ব্লাড গ্রুপের এই বিষয়টাকে আমরা যদি দেখি কিভাবে আসছে, দেখলাম বাবা নেগেটিভ, মা নেগেটিভ, কোনো প্রবলেম নাই, কারণ সমস্ত সন্তানই নেগেটিভ হবে। মার ব্লাড গ্রুপটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, মা পজিটিভ না নেগেটিভ, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, বাবা যদি দেখো দুইটাই পজিটিভ আছে, এখানে মা নেগেটিভ আছে, সকল সন্তানই হবে পজিটিভ, কোনো সমস্যা নাই। এখন আসি হচ্ছে আরেকটার ক্ষেত্রে, বাবা হেটেরোজাইগাস, মা হচ্ছে নেগেটিভ। মা কিন্তু তিনটা ক্ষেত্রেই নেগেটিভ, বাবা এই ক্ষেত্রে নেগেটিভ, এই ক্ষেত্রে দুই হোমোজাইগাস পজিটিভ, এই ক্ষেত্রে হেটেরোজাইগাস পজিটিভ। তাহলে এর 50% ছেলে সন্তান হচ্ছে পজিটিভ হবে আর 50% ছেলে সন্তান নেগেটিভ হবে। তো প্রবলেমটা কোন জায়গায়? মা নেগেটিভ বাবা পজিটিভ, সেক্ষেত্রে সমস্যাটা এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। মা নেগেটিভ সন্তান নেগেটিভ, সেম ব্লাড গ্রুপ, কোনো প্রবলেম নাই। কিন্তু মা নেগেটিভ বাবা পজিটিভ, তাহলে যদি বাবা হোমোজাইগাস থাকে তাহলে 100% ছেলে মেয়েই হবে হচ্ছে, মানে যেই সন্তানটাই হোক না কেন সেই হবে পজিটিভ। যখনই পজিটিভ হবে তখন প্রবলেম। আবার যদি বাবা হেটেরোজাইগাস থাকে এবং মা যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে, তাদের 50% পজিটিভ হবে, 50% নেগেটিভ হবে। মা আর এই সন্তান অর্থাৎ 50% নেগেটিভ, মাও নেগেটিভ, কোনো প্রবলেম নাই। কিন্তু এই 50% যারা পজিটিভ সন্তান তাদের ক্ষেত্রে প্রবলেমটা তৈরি হবে। কি ধরনের প্রবলেম তৈরি হবে? মা নেগেটিভ সন্তান পজিটিভ, এই সন্তানটা বৃদ্ধি পায় মায়ের গর্ভে। এখন এই মা এবং সন্তানের মধ্যে সকল আদান প্রদান হয় হচ্ছে অমরার মাধ্যমে, অর্থাৎ এবং অমরার মাধ্যমে রক্তের মাধ্যমে, অমরার ভেতর দিয়ে রক্তের মাধ্যমে সবকিছু আদান প্রদান হয়। সন্তান যখন পজিটিভ হয় তার দেহে যেই অ্যান্টিজেনটা থাকে সেই অ্যান্টিজেনটা কি হয়, এই অমরার মাধ্যমে মায়ের দেহে চলে যায়। অমরার মাধ্যমে মায়ের দেহে চলে যাবে যখন, তখন মা যেহেতু নেগেটিভ সে এই অ্যান্টিজেনটাকে শনাক্ত করবে এবং তার দেহে অ্যান্টি RH তৈরি করবে, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হবে।
এই অ্যান্টিবডি এখন খুঁজে বের করবে যে কোথায় পজিটিভ সেই অ্যান্টিজেনযুক্ত রক্ত আছে। সেটাকে খুঁজে সে দেখবে যে তার গর্ভে যে সন্তানটা আছে সেইটা একটা রক্তের পিণ্ড, তাহলে সেইটা একটা হচ্ছে পজিটিভ রক্ত এবং তার সাথে সে রিয়াকশন করে সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এক্ষেত্রে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। এইটাকে আমরা বলি এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস্ট, অর্থাৎ ওই যে ফিটাস আসছে ভ্রূণটার লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়, এজন্য এটাকে আমরা বলি এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস্ট। এখন কোনো কারণে যদি এই ফার্স্ট বেবিটা ভূমিষ্ঠ হয়েও যায় তাহলে সে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত থাকবে, জন্ডিস হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, মস্তিষ্কের বিভিন্ন ডেভেলপমেন্টে বাধাগ্রস্ত হতে পারে, তারপরে তার হচ্ছে বিকলাঙ্গ হতে পারে, বিভিন্ন প্রবলেম তার দেহে দেখা দিতে পারে ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে। তার কারণটা প্রথম সন্তানটা এক্ষেত্রে কেন জন্ম নিতে পারে, মার যদি শারীরিক অবস্থা দুর্বল থাকে, অর্থাৎ মার যদি ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে, তাহলে এই অ্যান্টিবডি অনেক দেরিতে তৈরি হয়, ততদিনে সন্তানের ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও ডেভেলপ হয় এবং সে ফাইট করতে পারে, যার কারণে ফার্স্ট বেবিটা ভূমিষ্ঠ হতে পারে। সেকেন্ড ক্ষেত্রে কি হয়, অলরেডি তার দেহে অ্যান্টিবডি যেহেতু তৈরি হয়ে থাকে, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা নেগেটিভ ব্লাড, এটা পজিটিভ ব্লাড, সেক্ষেত্রে সে সেটাকে আইডেন্টিফাই করছে, অ্যান্টিবডি দিয়ে এটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং পরবর্তীতে কি হচ্ছে যে এই সন্তানটা তো ফার্স্ট প্রেগনেন্সিতে সন্তান তো মারা যেতেই পারে, এবং এই অলরেডি তার দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটা ফার্স্ট বেবি জন্ম নিলেও কি হবে যে সময় লাগে সেক্ষেত্রে, এবং কিছু প্রবলেম তো আছেই। সেকেন্ড বেবির ক্ষেত্রে যখনই সে কনসিভ করবে তখন সাথে সাথেই এই অ্যান্টিবডি তাকে ধ্বংস করে দেবে। এজন্য সেকেন্ড থার্ড পরবর্তী যে প্রেগনেন্সিগুলো আসবে সেগুলোতে কখনোই বেবি আর ভূমিষ্ঠ হতে পারবে না। এই প্রবলেমগুলোর কারণে আমরা এই যে আরএইচ পজিটিভ বা নেগেটিভের যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এটারই, সেটা হচ্ছে সিউডো অ্যালিল। মাল্টিপল অ্যালিল বুঝলে সিউডো অ্যালিলটা বোঝা যাবে। সিউডো শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। আমরা বলেছি অ্যালিলের ক্ষেত্রে যেটা হয় একই লোকাসে মিনিমাম 3টা, মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে বা তার অধিক থাকতে হবে। তো সিউডো অ্যালিলের ক্ষেত্রে সিউডো মানে মিথ্যা, প্রকৃতপক্ষে না, অর্থাৎ এরা অ্যালিল না। অ্যালিল হলে কি করে যে ওই যে হয় সাদা না হলে কালো এরকম বা বেগুনি, ওই জোড়ার একই বৈশিষ্ট্যের ক্ষেত্রে ওরকম আসে। তো এক্ষেত্রে যেটা হয় যে খুব কাছে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত কিছু জিন থাকে যারা একই সাথে সঞ্চারিত হওয়ার টেন্ডেন্সি থাকে, যার কারণে দেখা যায় কি যে তাদের মধ্যে তেমন একটা ক্রসিং ওভার হয় না এবং তারা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে দেখে এক্ষেত্রে আমরা এই ধরনের অ্যালিলগুলোকে বলি হচ্ছে সিউডো অ্যালিল। সংজ্ঞাটা দেখি, একই ক্রোমোজোমের ভিন্ন লোকাস, একই লোকাসে থাকলে তারা অ্যালিল হতো, কিন্তু এদের লোকাসটা হচ্ছে ভিন্ন লোকাসে অবস্থিত। গঠনগত দিক থেকে দুটি ভিন্ন জিন যখন একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, কারণ জানি আমরা একই অ্যালিল একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তাহলে দুইটা আলাদা লোকাসে আছে মানে ভিন্ন অ্যালিল এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু যদিও এরা ভিন্ন লোকাসে অবস্থিত কিন্তু এরা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে এবং ঘনিষ্ঠ লিঙ্কেজ মানে খুব কাছাকাছি থেকে একই সাথে যাওয়ার যে প্রবণতা, একই গ্যামেটের ভেতরে ঢোকার যে প্রবণতা, এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্কেজের কারণে বংশানুক্রমে সঞ্চারিত হয় এবং কদাচিৎ তাদের ভেতরে ক্রসিং ওভার ঘটে। হাজারে 10,000-এ একটা হলো এরকম হয়, তখন আমরা তাকে বলবো হচ্ছে সিউডো অ্যালিল। বৈশিষ্ট্যগুলো আমরা যদি মাল্টিপল অ্যালিল পড়ে থাকি তাহলে মাল্টিপল অ্যালিলের বিপরীত ধর্মীয়দের বৈশিষ্ট্য, যেমন একই ক্রোমোজোমের ওরা একই লোকাসে ছিল, এরা আছে ভিন্ন লোকাসে, ওরাও একই ধরনের ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এরাও একই ধরনের ফিনোটাইপিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওদের কখনোই ক্রসিং ওভার ঘটে না, কিন্তু এদের ক্ষেত্রে ক্রসিং ওভার ঘটে। এদের সিস ট্রান্সপজিশন ইফেক্ট প্রদর্শন করে। এখন সিস ট্রান্সপজিশনটা কি? সিস ট্রান্স হচ্ছে এরকম, যদি এখানে পজিটিভ থাকে, এখানে ধরো ভি আছে, তাহলে এখানে ভি থাকবে, এখানে পজিটিভ থাকবে,
তো সেক্ষেত্রে কি হয়, ক্রসিং ওভার ঘটলে এইটা এখানে চলে যায়, এটা এখানে চলে যায়। তো এইটা যে বৈশিষ্ট্যটা প্রকাশ করছিল, যখনই ক্রসিং ওভার ঘটে তখন এইটা ধরো একেবারে ওয়াইল্ড টাইপের যে বৈশিষ্ট্য সেইটা প্রকাশ করে ফেলছে, অর্থাৎ নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে। এই ক্ষেত্রে আমরা এটাকে সাধারণত যে পজিশন চেঞ্জ করা, ক্রসিং ওভারের কারণে যে তাদের যে পজিশন চেঞ্জ হলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেল, একটা বাহু থেকে আরেকটা বাহুতে, এটাকে আমরা বলি সিস ট্রান্সপজিশন ইফেক্ট প্রদর্শন করে। এরা ঘনিষ্ঠ লিঙ্কেজ যুক্ত জিন, অর্থাৎ খুব কাছাকাছি অবস্থা থাকার কারণে একই সাথে যাওয়ার টেন্ডেন্সি। যেমন তোমাদের ভেতরে দুজনের বাসা যদি একই জায়গায় থাকে, তোমরা একই সাথে আসবা কলেজে, আবার একই সাথে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এ ধরনের বিষয়গুলো যে লিঙ্কেজ যুক্ত জিন। আচ্ছা, গঠনগত দিক থেকে এরা জিনের ন্যায়, কিন্তু কার্যগত দিক থেকে এরা হচ্ছে অ্যালিলের ন্যায়। ওই যে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, এজন্য এটাকে আমরা অ্যালিল বলছি। উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, ড্রসোফিলার যে আই কালারটা আছে, বিভিন্ন কালার আছে, বিভিন্ন শেড আছে। এই শেডগুলা, তার মধ্যে আমরা কিছু নাম শিখি। রেড বা লাল হচ্ছে ওয়াইল্ড টাইপ, এপিক্রট এইগুলো সব মিউটেন্ট, কোরাল, চেরি, এপিসন। আর যেটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে রেসেসিভ। তাহলে এটা হচ্ছে প্রকট, ও রেডটা হচ্ছে প্রকট, আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন। আর মাঝখানে যতগুলো কালার দেখব, অলরেডি 16টা মতন কালার এদের আবিষ্কার অলরেডি হয়েছে। সবগুলাই হচ্ছে মিউটেন্ট ফিনোটাইপ এদের দেখা যায়, জিনগুলোর মিউটেশন হয়েছে। এই ছিল এই অধ্যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।